আসসালামু আলাইকুম ভাইরা, আমি মোহাম্মদ সাকিবুল হাসান, শহীদ সৈয়দুল ইসলাম কলেজ থেকে এইচএসসি 22 ব্যাচ। তো আজকে আমরা আলোচনা করব পদার্থবিজ্ঞান প্রথম পত্রের দশম অধ্যায় আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব। তো ওই অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ অংশ আপেক্ষিক আর্দ্রতা এবং শিশিরাঙ্ক নিয়ে আমরা এখন আলোচনা করব। তো শুরু করা যাক। তো ভাইয়ারা, মনে করো এটা একটা রুম বা সিস্টেম। তো এটার জলীয় বাষ্পের ধারণ ক্ষমতা ধরে নিলাম আমরা 20 কেজি। আবার ধরো যে এই রুমটাতে উপস্থিত আছে 7 কেজি। তখন কি হবে? তখন হবে যে রুমটি জলীয় বাষ্প দ্বারা অসম্পৃক্ত। রসায়নের দ্রাব্যতা অংশে আমরা দেখে এসেছি দ্রবণ 3 ধরনের: সম্পৃক্ত, অসম্পৃক্ত এবং অতিপৃক্ত। তো এইখানে চাপ ধারণ ক্ষমতা আছে তার তুলনায় কম আছে, সেই জন্য এটা অসম্পৃক্ত। আবার যদি এখানে 7 কেজি না থেকে এখানে যদি 20 কেজি থাকতো, তখন এটা কি হতো? তখন এটা রুমটি জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হতো। মানে যা ধারণ ক্ষমতা তাই আছে, একদম পরিপূর্ণ, কম নাই বেশিও নাই। তো এই অবস্থাটা হচ্ছে সম্পৃক্ত, আর এটাই মূলত আদর্শ অবস্থা। তো আবার যদি এমন হয় যে এখানে 20 কেজি না থেকে একটু বেশি থাকলো, 21 কেজি বা 22 কেজি, তো ধরে নিলাম এখানে 22 কেজি আছে, তখন দেখো এটা যা ধারণ ক্ষমতা তার তুলনায় বেশি হবে, তখন এই অবস্থাটা হচ্ছে অতিপৃক্ত। মনে করো তুমি 1 প্লেট খাবার খেতে পারো, তো তোমাকে 1 প্লেট খাবারের পাশাপাশি আরো আধা প্লেট কিছু খাবার দেওয়া আছে, মনে করো যে মাংস দেওয়া আছে। তখন তুমি কি করবা? তখন তুমি 1 প্লেট খাবার পরে ওই আধা প্লেট অংশটুকু সরিয়ে দিবে বা ফেলে দিবে। তো ঠিক এই অতিরিক্ত অবস্থায়ও 22 কেজি জলীয় বাষ্প, তো এটা ধারণ ক্ষমতা যেহেতু 2 কেজি, ধারণ ক্ষমতা যেহেতু 20 কেজি, তো আর 2 কেজি এটা শিশির আকারে ছড়িয়ে দিবে। তো ওই 2 কেজি অংশটুকু সুপ্ত তাপ ছেড়ে দিয়ে শিশির আকারে ঝরে পড়বে এবং আবার 20 কেজি হয়ে যাবে, তখন আবার সম্পৃক্ত হয়ে যাবে। মানে এটা অতিরিক্ত অবস্থায় থাকবে না, তখন শিশির আকারে জমতে শুরু করবে। ঠিক আছে? তো এখন আসা যাক আপেক্ষিক আর্দ্রতার বিষয়টাতে। আপেক্ষিক আর্দ্রতাকে আরএফ দিয়ে প্রকাশ করা হয়। তো আমরা যে রুমটাতে প্রথমে অসম্পৃক্ত অবস্থা নিয়েছিলাম, তখন রুমটার জলীয় বাষ্পের ধারণ ক্ষমতা কত ছিল? আমরা 20 কেজি নিয়েছিলাম তখন। আর রুমটাতে কতটুকু জলীয় বাষ্প উপস্থিত ছিল? 7 কেজি। আর এটার সাথে 100 গুণ দিয়ে দিতে হবে। এটা হচ্ছে আপেক্ষিক আর্দ্রতার সূত্র। তো এখন দেখো, আমরা বলেছিলাম যে প্রতিটা সিস্টেম বা মানে সিস্টেমে চায় যে সম্পৃক্ত অবস্থায় যেতে। তো এইটা তো অসম্পৃক্ত অবস্থা আছে, এটাকে যদি আমরা সম্পৃক্ত অবস্থায় নিতে চাই তাহলে কি করা যায় বলতো? দুইটা প্রসেস আছে। সাপোজ ধরো যে এখানে 7 কেজি আছে, তো এখানে আমরা আরো 13 কেজি জলীয় বাষ্প যোগ করলাম, 20 কেজি হলো, তখন কিন্তু এটা সম্পৃক্ত হলো। আরেকটা উপায় আছে, বলতো কি করা যায়? এখানে যে 20 কেজি আছে, এটা ধারণ ক্ষমতা আমরা যদি এটাকে কোনোভাবে কমিয়ে 7 কেজি আনি, 7 কেজি আনতে পারি, তখন এটা কিন্তু সম্পৃক্ত অবস্থা হলো। হ্যাঁ, তো এখন দেখো অসম্পৃক্ত থেকে সম্পৃক্ততে আমরা যাব। তো এখানে আমরা কি করব? ধারণ ক্ষমতা শুধু কমাবো, ধারণ ক্ষমতা আমরা হ্রাস করব। আর মনে করো যে সিস্টেম বা রুম, এটার যে আয়তন, আমরা যদি কোনোভাবে এটার আয়তনটা যদি কমিয়ে দিতে পারি, তাহলে কিন্তু দেখো এটা ধারণ ক্ষমতাটা কমে যাবে। তো আমাদের ধারণ ক্ষমতা কমাতে হবে। আর ধারণ ক্ষমতার সাথে ভি সম্পর্কিত। ভি কমলে ধারণ ক্ষমতাটা কমবে। আমরা চার্লসের সূত্র থেকে জানি ভি সমানুপাতিক টি। তার মানে ভি যদি কমে, টি যদি এখানে কমে, তখন ভিটাও কমে। ঠিক আছে? তো আমরা এটাকে অসম্পৃক্ত অবস্থা থেকে সম্পৃক্ত নেওয়ার জন্য আমরা বলতেছিলাম যে এটার জলীয় বাষ্পের যে ধারণ ক্ষমতা, ওটা আমরা হ্রাস করব। তো জলীয় বাষ্প ধারণ ক্ষমতা হ্রাস করার জন্য আমাদের তাপমাত্রা হ্রাস করতে হবে। ধরে নিলাম আমরা 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জলীয় বাষ্পের জলীয় বাষ্প প্রয়োজন। মানে এই রুমটার টোটাল ধারণ ক্ষমতা ধরলাম 20 কেজি, আর এখানে উপস্থিত আছে 7 কেজি। তো তাপমাত্রা আমরা কিছুটা হ্রাস করলাম, 25 ডিগ্রি সেলসিয়াসে আসলো। তখন কিন্তু উপস্থিত 7 কেজি থাকবে। তখন কি হবে? উপস্থিত 7 কেজি থাকবে, কিন্তু আগে জলীয় বাষ্পের ধারণ ক্ষমতা ছিল 20 কেজি, এখন কিন্তু সেটা হ্রাস পাবে। তখন ধরে নিলাম যে প্রয়োজন এটার আর ধরে নিলাম 15 কেজি। ঠিক আছে? তো তাপমাত্রা আমরা আরেকটু হ্রাস করলাম, 20 ডিগ্রি সেলসিয়াসে আসলো।
তখন কিন্তু উপস্থিত জলীয় বাষ্প 7 কেজি থাকবে, কিন্তু এটার যে ধারণ ক্ষমতা বা প্রয়োজন ওটা আর একটু হ্রাস পাবে। তখন যদি 15 কেজি হয়, তো ধরে নিলাম আমরা এখন 10 কেজি লাগবে। তাপমাত্রা আরেকটু হ্রাস করলাম, 15 ডিগ্রি সেলসিয়াসে আসলাম। উপস্থিত জলীয় বাষ্প 7 কেজি থাকবে, কিন্তু ধারণ ক্ষমতা আরো হ্রাস পাবে এবং 10 থেকে হ্রাস পেয়ে 7 কেজিতে আসবে। এখন দেখো এখানে জলীয় বাষ্পের ধারণ ক্ষমতা 7 কেজি এবং এখানে উপস্থিত জলীয় বাষ্পের সংখ্যাও 7 কেজি। তার মানে আমরা কিন্তু সম্পৃক্ত অবস্থায় পৌঁছে গেছি। আর আমাদের এটাই হচ্ছে শিশিরাঙ্কের মূল কনসেপ্ট। তো আমরা শিশিরাঙ্কের বিষয়টা লিখে আর একটু সুন্দরভাবে বুঝে নিই। শিশিরাঙ্কের ক্ষেত্রে জলীয় বাষ্পের যে ধারণ ক্ষমতা ওটা চেঞ্জ হবে না। চেঞ্জ হবে কি, এখানে আয়তনটা হ্রাস পাবে, আয়তন হ্রাস পাবে। এটা হচ্ছে শিশিরাঙ্কের মূল কনসেপ্ট। তো আপেক্ষিক আর্দ্রতা থেকে আমরা কয়েকটা এমসিকিউ আমাদের খুবই দরকার, বিশেষ করে এডমিশন এবং পরীক্ষা আসার জন্য এমসিকিউ রিলেটেড আমরা কিছু তথ্য শিখবো এখন। তো আপেক্ষিক আর্দ্রতা যদি 40 থেকে 60% পর্যন্ত হয়, তখন ওয়েদারটা হবে আরামদায়ক। আবার যদি আপেক্ষিক আর্দ্রতা 40%-এর কম হয়, এটা কখন দেখা যায় জানো? এটা দেখা যায় শীতকালে। আর শীতকালে মূলত কি হয়, আমাদের যে শরীরের ত্বক সেগুলো শুষ্ক হয়ে যায়, রুক্ষ হয়ে যায়, ফেটে যায়। আবার আপেক্ষিক আর্দ্রতা যদি 70%, সরি ভাই এখানে পার্সেন্ট হবে, 70% থেকে বেশি হয়, আর এটা কখন দেখা যায়? বর্ষাকালে। আপেক্ষিক আর্দ্রতা কম থাকলে সেখানে যে বাষ্পীভবন এটা খুব বেশি দেখা যায়। আর আমরা জানি আমাদের শরীরের যে কোষগুলো আছে এগুলোর মাঝে যে ফাঁকা স্থান মানে ফুট আছে, এখানে হালকা যে তরল পদার্থগুলো আছে, তো শীতকালে যেহেতু আপেক্ষিক আর্দ্রতা কম হয়, তো সেখান থেকে বাষ্পীভবন খুব বেশি হয়, ফলে আমাদের ত্বকগুলো রুক্ষ হয়ে ফেটে যায়। তো তোমরা দেখো না ভেসলিন বা মেরিল ইউজ করে আমরা শীতকালে, তো মেরিল কি করে শরীরের যে ত্বকের উপর যে কূপগুলো আছে ওগুলোর মুখগুলো ঢেকে দেয়, ফলে সেখান থেকে বাষ্পীভবন হতে পারে না এবং আমাদের ত্বক স্বাভাবিক থাকে। তো আপেক্ষিক আর্দ্রতা 40 থেকে 60 পর্যন্ত আরামদায়ক হয়। তো এটা বেশিরভাগ সময় দেখা যায় যে শীতকালে আমরা কক্সবাজারে যাই, তো ওখানে আপেক্ষিক আর্দ্রতা 40 থেকে 60% পর্যন্ত হয়। তো সেখানে আবহাওয়াটা অনেক আরামদায়ক থাকে। তোমরা যারা কক্সবাজার গিয়েছো তারা এই অভিজ্ঞতাটা মানে বুঝতে পারবে। তো আপেক্ষিক আর্দ্রতা 20% বলতে কি বোঝায়, আর আপেক্ষিক আর্দ্রতা 80% বলতে কি বোঝায়? আপেক্ষিক আর্দ্রতা 20% বলতে বোঝায় এটা একটা রুম হয়, এখানে যদি মোট ধারণ ক্ষমতা 100 কেজি হয়, ধারণ ক্ষমতা 100 কেজি হয়, সেখানে এখানে 20 কেজি জলীয় বাষ্প উপস্থিত আছে, 20 কেজি কি উপস্থিত আছে। আর আপেক্ষিক আর্দ্রতা 80% বলতে বোঝায় এটা যদি একটা রুম হয়, এখানে যদি 100 কেজি জলীয় বাষ্প উপস্থিত থাকে, 100 কেজি জলীয় বাষ্প যদি এটা ধারণ ক্ষমতা থাকে, সেখানে 80 কেজি জলীয় বাষ্প উপস্থিত রয়েছে। বুঝতে পেরেছো? 80 কেজি উপস্থিত। তো এখন বলো তো কোনটা থেকে বাষ্পীভবন দ্রুত হবে? এটাতে 100 কেজি ধারণ ক্ষমতা এবং এখানে 80 কেজি আছে, মানে অনেকটুকুই আছে। তো একটা উদাহরণের মাধ্যমে বিষয়টা বোঝা যায়। একজন মানুষ যদি একদিন ধরে না খেয়ে থাকে এবং আরেকজন মানুষ যদি 3 দিন ধরে না খেয়ে থাকে, তো যদি হালকা একটু খাবার পায় তারা, তো কে আগে ওইটা গ্রহণ করবে? যার 3 দিন ধরে না খাওয়া সে তো আগে গ্রহণ করবে। সুতরাং এখানে যে জলীয় বাষ্প খুবই কম, তো এটা থেকে বাষ্পীভবনটা কম হবে, সরি এটা থেকে বাষ্পায়নটা দ্রুত হবে, দ্রুত দ্রুত এটা থেকে বাষ্পায়ন হবে, কিন্তু ওটা থেকে কম হবে। বাষ্পীভবন ধীরে ধীরে। ভাইয়া লেখাটা একটু খারাপ, এই জন্য একটু বুঝে নিতে হবে তোমাদেরকে। তো আজকে লেকচারটা ছিল এই পর্যন্তই। তো দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।